পদত্যাগ করেছেন। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে বঙ্গভবন সূত্র নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বুধবার ডিসি সম্মেলনের শেষ দিনে নিজ সেশনে এসব কথা বলেন তিনি। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা আছি সরাসরি পদত্যাগপত্র জমা দিয়েই তিনি ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত পুরো মাঠ। দর্শক, আমরা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে অপমানে অপদস্থ হয়ে তিনি ফিরছেন। আমাদের একটা তাগাদা ছিল যে এরা সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয়, সেজন্য আমরা সবকিছুতে আপোষ করে জুলাই জাতীয় সনদও স্বাক্ষর করেছি। আমরা একত্রিত হয়েছি, সমঝোতা হয়েছে এবং নির্বাচনের স্বার্থে আমরা অনেক কথা বলি নাই। দর্শক, তাকে শুধু পদত্যাগ নয়, আসলে তার সঙ্গে এরকমটা হবে আর এটাই চেয়েছিলেন জনগণ। এটির জন্য সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ থাকে তারা অবশ্যই জানতো যে এরকম ঘটনাই ঘটবে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে। দর্শক, আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি জানতে চান। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং যদি ছোট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে একটি লাইক এবং একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। চলুন আমরা দেখে আসবো সংশ্লিষ্ট ভিডিওটি এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু পরেই দেখাবো। তাই চলুন সংশ্লিষ্ট ভিডিওটি একটু দেখে নেই। ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয় সেজন্য, এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নাই। হাসান আব্দুল্লাহর পুরো শরীরটাই একটা কলিজা, মানে পুরা শরীরে মনে হয় কলিজা, এখানে পুরো শরীরটা জুড়ে অবস্থান করছে। জনাব সালাউদ্দিন সাহেব একটা প্রতারক। জনাব সালাউদ্দিন সাহেব তার সংসদে ঢোকার কোন ধরনের আইন, রুলস, রেগুলেশন, লিগ্যালিটি নাই। রয়ের এজেন্ট বলেন, শ্রীলং সালাউদ্দিন বলেন, সেই সালাউদ্দিনের ভূমিকা কি সেটা জামাতে। রাজনীতিবিদদের এটা একটা অসুবিধা, সবকিছুর কিছু কিছু জানতে হয় আর কিছু কিছু বিষয়ের সবকিছু জানতে হয়। এই জন্য দেখা যায় আমরা মানে কিছু কিছু বিষয়ের সবকিছু জানা হয় না, আবার সবকিছু বিষয়ের সবকিছু জানা হয় না। এটা হচ্ছে আমাদের লিমিটেশনস। ব্যাংকিং বিষয়ে কথা হচ্ছিল। আমার কাছে মনে হয় সামনে বাজেটকে সামনে রেখে এখন ব্যবসায় আপনারা যারা আছেন, আপনাদের একটা বিষয়ে এই সরকারের কাছে আপনাদের একটা দাবি খুব বেশি স্ট্রংলি করা উচিত, সেটা হচ্ছে ট্যাক্স অটোমেশন অথবা ভ্যাট অটোমেশনের বিষয়টা। আপনি দেখবেন কিছুক্ষণ আগে উনি একটা ডেটা দিয়েছেন, আরজিএসসির একটা হচ্ছে রিসেন্ট একটা রিসার্চ আছে, সেখানে 1,28,00,000 টিআইএন ধারী আছে, 1,28,00,000, কিন্তু আয়কর রিটার্ন জমা দিচ্ছে 5.5 লাখের মতো, মানে এটা 5%ও না। আবার আমাদের রেজিস্টার্ড বিজনেস প্রতিষ্ঠান আমাদের প্রায় 1 কোটির উপরে আছে, সেখানে দেখা যায় বছরে 5 লাখ 7 লাখ হচ্ছে আয়কর রিটার্ন দেয়। এটা দেওয়ার কারণও আছে, আপনি যখন আয়কর রিটার্নের যেই ধরনের বর্তমানে যে ট্রেডিশনাল পদ্ধতি, এই ট্রেডিশনাল পদ্ধতিতে দেখা যায় আপনার পেপার কমপ্লায়েন্সের অনেক জটিলতা। এবং কিছুদিন আগে একজন বিজনেসম্যান বলছিলেন এনবিআর যেটা রয়েছে এটা বেসিক্যালি হচ্ছে এখন ন্যাশনাল ব্যুরোক্রেটিক রিপ্রেশনের একটা বলা যায় এনবিআর স্ট্যান্ড ফর। তো দেখা যায় ট্যাক্স ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে ধরনের জটিলতা, এই জটিলতা যদি আমরা অটোমেশন করে দিতে পারি, পেপারলেস করে দিতে পারি, অথবা এনআইডি কার্ডের সাথে যদি আমরা ইন্টিগ্রেটেড করে দিতে পারি, তাহলে এক কার্ডে অল সার্ভিস হচ্ছে আমাদের হয়ে যায়। এবং আন্ডার টেবিল যেই ধরনের কম্প্রোমাইজ আছে বা আন্ডার টেবিল যেই ধরনের নেগোসিয়েশন হয় সেটাও কিন্তু কমে যায় এবং সেটা অলমোস্ট জিরো হয়ে যায়। সেজন্য আমাদের ক্যাশলেস, পেপারলেস এবং এনআইডি ইন্টিগ্রেটেড ট্যাক্স এবং ভ্যাট অটোমেশন, এখন এটা শুধুমাত্র সময়ের দাবি না, এটা অনেক দেশে, আমি যদি ইউরোপিয়ান অনেক দেশে দেখি এটা অলরেডি অনেক বছর ধরে সেটা প্র্যাকটিসে আছে। আপনি ইংল্যান্ডে যান, ইউএসএতে যান, ইউএসএতে যে ট্যাক্স দিচ্ছে এটা মেশিনকে ট্যাক্স দেয়। ইউএসএ দেখা যায় আপনি যখন ট্যাক্স দিবেন, এটা হচ্ছে আপনি একটা স্ট্রিটে বিভিন্ন কর্নার বুথ থাকে, আপনি ওখানে ট্যাক্স দিচ্ছেন, ওখানে কোনো আপনি কে ট্যাক্স নিয়েছে কোনো ব্যক্তিকেও আপনি কখনো দেখবেন না, আপনার ওই মেশিনের সাথে হচ্ছে আপনার হচ্ছে কমিউনিকেশন হচ্ছে। তো সেখানে আন্ডার টেবিল কোনো ধরনের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ থাকে না। বাংলাদেশে দেখা যায় এই জিনিসটাকে পেপার ইন্টিগ্রেটেড করে রাখা হয় এবং ব্যাপারটাকে খুব জটিল করে রাখা হয়। সেজন্য যারা ব্যবসায়ী আছে তাদের সুবিধার জন্য এবং আমরা বেশি করে ট্যাক্স এবং ভ্যাট সংগ্রহ করার জন্য আমাদের বর্তমানে ট্যাক্স এবং ভ্যাট অটোমেশনের কোনো বিকল্প নেই। আর দ্বিতীয় যে বিষয়টা, বর্তমানে আমাদের যেই সংকট, আমরা কিছুদিন আগে যেই জাতীয় সংকটের মধ্য দিয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমাদের ফুয়েল ক্রাইসিস, একই সাথে সাথে আমাদের এনার্জি ক্রাইসিস। এই ফুয়েল এবং এনার্জি ক্রাইসিস এখন দেখা যায় লম্বা লাইন কমে গিয়েছে, এখন লম্বা লাইন নাই। তবে এটা থেকে
আশাবাদী হওয়ার কোনো কারণ নাই, কারণ আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা যদি আমরা দেখি, আমাদের ফুয়েল ডিপেন্ডেন্সিটা ইম্পোর্ট বেসড, এবং আমাদের দেখা যায় গ্যাস থেকে আমরা হচ্ছে 43% হচ্ছে আমরা ফুয়েল পাই, এনার্জি পাই। আমরা গ্যাস থেকে সেটা 43% পাই, এবং গ্যাসের যেই বেশিরভাগ আমাদের এলএনজি কিন্তু হয় কাতার থেকে। এখন এই কাতারের এলএনজি আমাদের প্রত্যেকদিন প্রায় 4000 MFCFD হচ্ছে আমাদের গ্যাস লাগে প্রত্যেকদিন, 4000 মিলিয়ন মিটার কিউবিক ফুট পার ডে। কিন্তু দেখা যায় আমাদের হচ্ছে এই ডোমেস্টিক আমাদের সোর্সিং করতে পারি আমরা 2000 MFCFD, আমাদের স্টিল 2000 শর্ট MFCFD। এখন এটাকে আমরা কাতার থেকে আনতে হয় অথবা ওমান থেকে আনতে হয়, ওমানও আবার সেটা কাতার থেকে কিনে। এখন দেখেন আমরা এই যে হেভিলি একটা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট একটা হচ্ছে আমরা ফুয়েলে গিয়ে আমাদের এনার্জি আমাদের সোর্স করতে হয়। এরপর দেখেন আমাদের প্রায় 21% আমাদের হচ্ছে এনার্জি আমরা সোর্স করি হচ্ছে আপনার ইয়া থেকে, আপনার HFO থেকে, মানে হেভি ফুয়েল অয়েল যেই জায়গা থেকে আমাদের করতে হয়, আমাদের ডিজেল থেকে করতে হয়। অর্থাৎ এই যে ফার্নেস অয়েল ডিপেন্ডেন্সি আমাদের কখনোই এনার্জি ইন্ডিপেন্ডেন্ট করবে না। তো এনার্জি ইন্ডিপেন্ডেন্ট না হলে আমাদের যে প্রবলেমটা হবে, দেখা যায় আমাদের এই যে ইন্ডাস্ট্রিয়াল এবং কমার্শিয়াল আমাদের এনার্জি অনেক ক্রাইসিস আছে। ইন্ডাস্ট্রি এবং কমার্শিয়াল এনার্জি ক্রাইসিসের কারণে আমাদের হচ্ছে বিজনেস বাড়জিয়ন হচ্ছে না, বিজনেস বাড়ে না। আমাদের এখানে দেখা যায় প্রচুর পরিমাণ আমাদের লোডশেডিং এর কারণে আমাদের বড় বড় প্রতিষ্ঠানগুলো প্রত্যেক বছর ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেজন্য আপনি যদি আমাদের আশেপাশের দেশগুলোতে দেখেন, ইন্ডিয়াতে যদি দেখেন, তারা কিন্তু আপনার এনার্জি সোর্সকে ডাইভার্সিফাই করতে পারছে, এখন রিনিউয়েবলসে চলে গেছে। আমাদের পাকিস্তান দেখবেন ওরা হচ্ছে আপনার রিনিউয়েবলসে এখন এই যে এখন একটা ইসরায়েল এবং হচ্ছে ইসরায়েলের যে সংকটটা তৈরি হয়েছে, ইসরায়েল USA এবং মধ্যপ্রাচ্য ইরানের সাথে যে যুদ্ধটা হয়েছে, সেটার ইম্প্যাক্ট কিন্তু পাকিস্তানে পড়ে নাই, উরুগুয়েতে পড়ে নাই, কেনিয়াতে পড়ে নাই, কারণ হচ্ছে তারা এখন রিনিউয়েবলসে এখন ডিপেন্ডেন্ট। দেখা যায় তাদের 57%-এরও বেশি হচ্ছে আপনার এনার্জি আপনার হচ্ছে রিনিউয়েবলস থেকে তারা উৎপাদন করতে পারছে। কিন্তু আমাদের রিনিউয়েবলসের উৎপাদন ক্যাপাসিটি হচ্ছে 2.9% মাত্র, জাস্ট 2.9%। এখন আমাদের এই যে লাস্ট আপনি 10-15 বছরে যদি দেখেন, আমাদের নতুন কোনো ধরনের হচ্ছে আমরা ডোমেস্টিক কোনো সোর্সিংই করি নাই রিনিউয়েবলসের জন্য। আমাদের একটার পর একটা পাওয়ার প্ল্যান্ট দিয়ে গেছে, কিন্তু এগুলা থেকে হচ্ছে আমরা সোর্স করতে পারি নাই। তো সেটার জন্য আমরা বলবো যে সুদূর প্রসারে আমাদের পরিকল্পনার ঘাটতি ছিল। আমাদের দিন শেষে আমাদের যেই ইম্পোর্ট বেস যেই আমাদের এনার্জি সোর্সিং করার যে পদ্ধতি বা আমাদের যেই প্রক্রিয়া ডিপেন্ডেন্সি, সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এবং আমাদের দিন শেষে রিনিউয়েবলসে আমাদের যাইতে হবে। আমরা যদি রিনিউয়েবলসে না যাই, আমাদের যে পরিমাণ প্রত্যেক দিন আমাদের এই পিক টাইমে আমাদের 15 গিগাওয়াট বা 15,000-16,000 আমাদের গিগাওয়াট হচ্ছে আমাদের ডিমান্ড, পিক ডিমান্ড। এটা হয়তো উইন্টারে সেটা ফল করে 7-8 গিগাওয়াটে আসে, কিন্তু আমাদের দেখা যায় এটাও হচ্ছে আমরা নিজেরা হচ্ছে সোর্স করতে পারবো না। আমরা যদি প্রত্যেক বছর এই ধরনের এই যে ক্রাইসিসটা এখন তৈরি হয়েছে, এই ক্রাইসিস কিন্তু এটা মানে ইমিডিয়েট সলিউশন হবে বলে বোধ হচ্ছে না। এটা একটা লং টার্ম একটা ইম্প্যাক্ট ইকোনমির মধ্যে পড়বে এবং এনার্জির মধ্যে পড়বে, এবং দিন শেষে যদি এনার্জি এই পুরা সিস্টেম কলাপস করে, আমার পুরা হচ্ছে বিজনেস কলাপস করবে, আমার হচ্ছে সবকিছু আমার হচ্ছে প্রাইস ইনক্রিজ হবে, এবং দেখা যায় গিয়ে স্থানীয়ভাবে আমাদের যে SME সেক্টর যেটা নিয়ে আমরা আশাবাদী হচ্ছি, ওই জায়গাও কিন্তু একটা বড় ধরনের একটা সংকট সৃষ্টি হবে। সেজন্য আমাদেরকে এখন ডাইভার্সিফিকেশন অফ এনার্জি সোর্স আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে সিসমিক হচ্ছে সার্ভের মধ্য দিয়ে আমাদের অফশোরে অনশোরে হচ্ছে আমাদের গ্যাসের যেই সংকট, আমরা প্রত্যেকদিন গ্যাসের সংকট সমাধানে আমাদের সিসমিক সার্ভে করা গুরুত্বপূর্ণ। মায়ানমার সেই জায়গায় সফল হয়েছে, ইন্ডিয়া সেই জায়গায় সফল হয়েছে। আমাদের যে FSRU-গুলো রয়েছে, আমাদের ল্যান্ড বেসড FSRU করা যায় কিনা, সেই জায়গায় আমাদের হচ্ছে দৃষ্টি দেওয়া উচিত। তবে আমি লাস্ট কিছুদিন জ্বালানি বিষয়ক, আমি একটা কমিটিতে আছি, জাতীয় জ্বালানি বিষয়ক কমিটি, সেই জায়গায় দেখলাম মূলত বিশেষ করে আমলাদের মধ্যে অনেকেই, সব আমলা না, আমলাদের মধ্যে অনেকেই যে LNGর সাথে রিলেটেড সে গভর্নমেন্টকে পুশ করার চেষ্টা করে LNG কিভাবে আমাদের দেশে হচ্ছে এনার্জি সংকট নিরসনে সহায়তা করবে। কারণ LNG কোম্পানিগুলো তারা ইম্পোর্ট করে, মানে হচ্ছে ইনভেস্ট করে, এবং দেখা যায় রিটায়ারমেন্টের পরে দেখা যায় ওই আমলা ওই LNG কোম্পানির কোনো একটা অ্যাডভাইজরি হচ্ছে চাকরি বাকরি করে বা কোনো একটা পোস্টে যায়। আবার যে হচ্ছে HFO নিয়ে কাজ করে, সে দেখা যায় গভর্নমেন্টকে পুশ করে, পলিসিতে পুশ করে যে আমাদের হেভি ফুয়েল অয়েলগুলো যদি আমরা ইম্পোর্ট করি বেশি বেশি, সেটা কিভাবে আমাদের এনার্জি ক্রাইসিসকে সলভ করবে। আমাদের দেখা যায় যে ডিজেল নিয়ে কাজ করে, সে গভর্নমেন্টকে পুশ করে কেমনি ডিজেলকে হচ্ছে আপনার যদি গভর্নমেন্ট ডিজেল বিভিন্ন জায়গা থেকে কিনে, স্পট মার্কেট থেকে কিনে। এখানে দেখা যায় গভর্নমেন্টের মধ্যে অনেকগুলো হচ্ছে এজেন্ট আছে, মানে গভর্নমেন্টের অনেক আমলারা হচ্ছে বিভিন্ন কোম্পানির এজেন্ট হিসেবে হচ্ছে এখানে পারপাস সার্ভ করে, এবং এটা খুবই আমাদের জন্য দুঃখজনক। আমাদের আমলাদের মধ্যে অনেকেই, সব আমলা না, অনেক আমলা হচ্ছে দেশপ্রেমিক, অনেকরা হচ্ছে স্যাক্রিফাইসিং, কিন্তু অনেক আমলাও আছে তারা সরকারি চাকরির এই ট্যাগটাকে ব্যবহার করে বেসিক্যালি বিভিন্ন কোম্পানির পারপাস সার্ভ করে, এবং গভর্নমেন্টের পলিসিতে তারা তাদের ব্যক্তিগত এজেন্ডাকে পিনাট্রেট করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা যদি এনার্জিতে ডিপেন্ডেন্ট হইতে চাই, আমাদের বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমাদের অবশ্যই আমাদেরকে রিনিউয়েবলসের মধ্যে যাইতে হবে। রিনিউয়েবলস
গিগাওয়াটসের মধ্যে যদি আমরা যাইতে পারি, তাইলে হচ্ছে আমরা যদি এটাকে ডাইভার্সিফাই করতে পারি, আমাদের অ্যাটলিস্ট 7 গিগাওয়াট থেকে 9 গিগাওয়াটে আমরা যদি এটাকে আপলিফট করতে পারি, তাইলে আমাদের যেই মানে ইন জেনারেল যে ডিমান্ড আমাদের প্রত্যেক বছর থাকে, এটাকে আমাদের মিট করা অনেক বেশি সহজ হবে। আর যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল যে ওভারঅল গভর্নমেন্টের যেই হচ্ছে আপনার মুড, আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনা। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস, আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত না। কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে HPM-কে ভুল বোঝানো হয়। এখন ভুলটা বুঝায় কারা? দেখা যায় এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্টের সাথে আছে, যারা আমাদের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্টকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে। এবং এখানে আমাদের যে সংস্কারের ইনস্টিটিউশনাল আমাদের ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের জুডিশিয়ারি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা ছিল, আমাদের বিউরোক্রেসির জায়গায় হচ্ছে একটা রিস্ট্রাকচার হওয়ার দরকার ছিল, আমাদের পুলিশ সংস্কার কমিশন হওয়ার দরকার ছিল। এই সব জায়গা থেকে গভর্নমেন্ট অনেক দূরে সরে গিয়েছে, কারণ গভর্নমেন্টের কাছে মনে হচ্ছে সে যদি সব কিছুকে নিয়ন্ত্রণ না করতে পারে, সবগুলোকে যদি মিসঅ্যাপ্রোপ্রিয়েট না করতে পারে, সে নাকি সরকার যথাযথভাবে চালাতে পারবে না। এখন আমার কাছে ম্যাডাম খুব ভালো বলেছেন কিছুক্ষণ আগে যে শেখ হাসিনা থেকে তো সবচেয়ে বেশি হচ্ছে মানে সেন্ট্রাল একদম সবকিছুকে সেন্ট্রালাইজ করা, হাসিনা কেন্দ্রিক যেভাবে সবকিছু সেন্ট্রালাইজড হয়েছে, এর থেকে শক্তিশালী তো আর কেউ থাকে নাই, আর কেউ ছিল না। তারপরেও তো শেখ হাসিনা টিকে থাকতে পারে নাই। এখন গভর্নমেন্টের মাথার মধ্যে যদি এটা এখন হয় যে আমাকে সবকিছুই নিয়ন্ত্রণ আমার লাগবে, সবকিছুই আপনার হচ্ছে তারেক জিয়া এসে সমাধান করতে হবে। একদিন দেখলাম যে মিনিস্ট্রিতে কোনো এক এমপ্লয়ের ওনার ছেলে হারায় গেছে, এইটা হচ্ছে এই জায়গায় হচ্ছে তারেক জিয়া হচ্ছে এই জিনিসটাকে সলভ করতে হয়েছে। তো এই জিনিসটা আমাদের জন্য কোনো সুখকর নয়। এবং ওই দিন জনাব সালাউদ্দিন সাহেব বললেন, উনি মানে স্বীকার করলেন, এটা গভর্নমেন্টের একটা দীনতা, উনি স্বীকার করলেন যে আমরা আসলে যে একরকমের এটা ওনাদের হচ্ছে সংস্কার নির্বাচন হওয়ার জন্য ওনারা তখন যা বলেছে সেটা মেনে নিয়েছে, মানে যা বলেছে সেটা মেনে নিয়েছে, শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়। এবং এটা এক ধরনের এর থেকে ভণ্ডামি, মানে উনি একটা সংসদের মধ্যে দাঁড়িয়ে উনি ওনার ভণ্ডামি, উনি ওনার হিপোক্রেসিকে জাতির সামনে প্রকাশ করছেন যে আমরা স্বীকার করে নিচ্ছি যে নির্বাচন যেন কোনোভাবেই পিছানো না হয়, সেজন্য আমরা একরকমের পরিচি মুঘলের হাতে খানা খেতে হবে একসাথে, এইভাবে হচ্ছে আমরা নির্বাচনটাকে মেনে নিয়েছি। এবং সংস্কার ওই সময় আপনারা যা বলেছেন সেটাকে আমরা মেনে নিয়েছি। এখন যেহেতু আমরা নির্বাচিত হয়ে গিয়েছি, এখন আর মানুষকে পিপলকে কেয়ার করার আমাদের কোনো সময় নেই। তো সেজন্য আমার কাছে মনে হচ্ছে যে গভর্নমেন্ট যেইভাবে যাচ্ছে এটা খুব সুখকর এবং দীর্ঘমেয়াদী কোনো ইতিবাচক প্রভাব রাখবে বলে আমার মনে হয় না। এবং আমাদের প্রত্যেকটা সিটিজেন বিট্রেড ফিল করছে, চিটেড ফিল করছে, এবং প্রতিষ্ঠানগুলো বিট্রেড ফিল করছে। কারণ আপনি বলেছেন, এবং পুলিশ সংস্কার কমিশন, পুলিশের সুরক্ষার জন্য পুলিশ সংস্কার কমিশন দরকার ছিল। আপনারা দেখেন পুলিশকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে দীর্ঘ 17 বছর। ভাই পুলিশই তো মানুষ, সে মানুষ না, তার তো নিজস্ব হচ্ছে প্রোটেকশনের দরকার আছে। কিন্তু আপনি দেখেন আবার পুলিশের পোস্টিং, আবার হচ্ছে পুলিশের প্রমোশন, আবার পুলিশের পদায়ন, সবগুলাকে হচ্ছে আপনার মন্ত্রীর ইচ্ছার মধ্যে আপনি রেখে দিলেন। আবার আপনি দেখেন আপনার বিচার বিভাগের আপনার হচ্ছে সংস্কারটা হয় নাই। এখানে সেক্রেটারি, ওই দিন আইনমন্ত্রী সংসদে দাঁড়াইয়া উনি অনেকগুলা সত্য উনি চেপে গিয়েছেন, এবং উনি অনেকগুলা অসত্যের অবতারণা করেছেন কাব্যিকভাবে, এবং খুবই মানে এত মানে এইভাবে লাই বলতে পারে, এটা আমার কাছে খুব অবাক হয়েছি। উনি বলেছেন পোস্টিং প্রমোশন পদোন্নতির এটার কোনো এখতিয়ার নাকি আইনমন্ত্রীর নাই, খাতা কলম অবশ্যই নাই, কিন্তু প্র্যাকটিসে আইনমন্ত্রী যেটা বলে সেটাই হয়। এখন আপনি একটা বিচারক ফেয়ারলেস কোন একটা বিচার কার্য পরিচালনা করবে, বাংলাদেশে এই পরিস্থিতি নাই। আপনি তার সেক্রেটারিয়েটটা আপনি তাকে দখল করে রাখলেন। আমাদের ব্যুরোক্রেসিকে আপনি হচ্ছেন স্ট্রাকচারাল রিফরমেশন আনলেন না, এবং এটা না আনার কারণে যেটা হয়েছে পুরা জাতির প্রত্যেকটা ভোটার, ইভেন বিএনপিকে যারা ভোট দিয়েছে তারাও প্রতারিত হয়েছে, তারাও নিজেরা চিটেড ফিল করছে। কারণ দিন শেষে তো বিএনপি রাষ্ট্র কাঠামোর বাইরে না। বিএনপির হয়তো আপনি যদি পার্টি পলিটিক্স করে কত মানে একটা নির্দিষ্ট যদি অংশ 5% বা 10% পার্টি পলিটিক্স করে, ভোটার মানেই তো কর্মী না। যারা ভোট দিয়েছিল যে বিএনপি এসে এইগুলোর সংস্কার করবে, তারাও এখন বিট্রেড ফিল করছে। সেজন্য আমাদের এখন রিঅর্গানাইজ হইতে হবে।
আমাদের এখানে যারা আছে আমাদের রিঅর্গানাইজ হইতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। সেটা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে একইভাবে অব্যাহত রাখতে হবে। আবার যেন এমন কোন সিস্টেম বিদ্যমান না থাকে যে সিস্টেমের মধ্য দিয়ে আবার নতুন করে শেখ হাসিনা উৎপাদন না হয়। আমাদের আবার মাথায় রাখতে হবে সেটার মধ্য দিয়ে একজন ব্যক্তি ঢুকে আবার শেখ হাসিনা হয়ে বের হবে, এরকম কোনো যেন রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে বিদ্যমান না থাকে। সেজন্য আমাদের লড়াইটা অব্যাহত রাখতে হবে। হাসান আব্দুল্লাহর পুরো শরীরটাই একটা কলিজা, মানে শরীর পুরা শরীরে মনে হয় কলিজা, এখানে পুরো শরীরটা জুড়ে অবস্থান করছে। সংসদে দাঁড়িয়ে সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব যখন বললেন যে আমরা তখন সবকিছুতেই হ্যাঁ হ্যাঁ করেছি, কারণ আমরা চাইছিলাম নির্বাচনটা হয়ে যাক, আমাদের আশঙ্কা ছিল নির্বাচনটা পিছিয়ে যাবে বা নির্বাচনটা হবে না। এই জন্য জুলাই সনদ বা গণভোট সবকিছুতেই তারা হ্যাঁ হ্যাঁ করে গেছে। কিন্তু তারা আবার নোট অফ ডিসেন্টও দিয়ে গেছে। যখন তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তখন কিন্তু ওসমান হাদি সেই মৃত্যুর আগে বলে গিয়েছিল এরা যে ভণ্ডামি করছে এই ভণ্ডামি আগামীতে আপনারা প্রমাণ পাবেন। ওসমান হাদি বলে গিয়েছিল এরা নোট অফ ডিসেন্ট দিছে যে আগামীতে তারা এই সমস্ত বিষয়গুলো তারা মানবে না। 19টা অধ্যাদেশের মধ্যে 10টাই তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, এই 10টা প্রধান প্রধান অধ্যাদেশ ছিল, সংস্কার ছিল, সেগুলো তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে, কারণ এগুলো তারা ভবিষ্যতে মানবে না। এবং তাই হয়েছে। এবং সেই ঘটনার পরে হাদিকে কিন্তু মেরে ফেলা হয়েছে। তারপরেও হাসনাত আব্দুল্লাহ কিন্তু দমে নাই। হাসনাত আব্দুল্লাহ সেই একই কথার পুনরাবৃত্তি করছে। হাসনাত আব্দুল্লাহ সকল ডর ভয়কে উপেক্ষা করে বলছে যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এটা ছিল ভণ্ডামি, বিএনপির এটা ছিল ভণ্ডামি। তারা কিন্তু এটা ভণ্ডামিরই একটা বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ওসমান হাদির পথ ধরেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ হাঁটছে, এত বড় একটা কলিজা নিয়ে হাসনাত আব্দুল্লাহ হাঁটছে। এরকম কথা বলার সৎ সাহস তো আর কোনো নেতার হলো না, আর কোনো নেতা তো সংসদ থেকে বেরিয়ে এরকম কোনো কথা বললো না। একমাত্র হাসনাত আব্দুল্লাহ এই কথাটা জনগণের সামনে তুলে ধরলো যে সালাউদ্দিন সাহেবরা বা বিএনপি কত বড় ভণ্ডামি করছে দেশের মানুষের সাথে, জনগণের সাথে। জনাব সালাউদ্দিন সাহেব একটা প্রতারক। জনাব সালাউদ্দিন সাহেব তার সংসদে ঢোকার কোন ধরনের আইন, রুলস, রেগুলেশন, লিগ্যালিটি নাই। জনাব সালাউদ্দিন সাহেব তিনি জনগণের সাথে প্রতারণা করছেন। এইভাবে যদি কেউ কথা বলে, এইভাবে যদি কেউ বলতে চায়, এইভাবে যদি কেউ ওপেনলি হোক, গোপনে হোক, গুপ্তভাবে হোক, প্রকাশ্য হোক, যদি কেউ সালাউদ্দিন সাহেবের বিপক্ষে বলে, তাহলে সে কি অপরাধী হবে এবং তার কি কোনো ভুল হবে এবং তার কি কোনো শাস্তি হবে এবং সে কি আসলেই মানে রং কিছু বলছে কিনা বা বলবে কিনা যদি সালাউদ্দিন সাহেবকে এভাবে কিছু বলা হয়। যদি কেউ জুলাই আগস্টে ধারণ করে থাকে, যদি কেউ জুলাই আগস্টকে বিশ্বাস করে থাকে, যদি কেউ জুলাই আগস্টকে মানে এবং যদি কেউ জুলাই আগস্টকে স্বীকৃতি দিতে চায় যে জুলাই আগস্টের বিনিময়ে এই নির্বাচন হয়েছে বা এই নতুন বাংলাদেশ হয়েছে, তাহলে জনাব সালাউদ্দিন সাহেব সংসদে যাওয়ার, এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার তার আইন আছে কিনা, তার নিয়ম আছে কিনা, সেটা আমরা আরেকটু যদি ভিতরে যাই, আমরা স্বার্থে তারা অনেক কথা বলে নাই। মানে নির্বাচনে আমরা নির্বাচিত হয়ে গেলে আমরা জুলাই সনদকে মানলাম কি মানলাম না, আমরা আমাদের সংস্কার করলাম কি করলাম না, এটা সম্পূর্ণ আমাদের ব্যাপার, কারণ আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। এই কথাটা আপনারা নির্বাচনের আগে বলতেন ভাইয়া। আপনারা নির্বাচনের ক্যাম্পেইনের সময় ডিরেক্ট বলে দিতেন আমরা গণভোটের পক্ষে হ্যাঁ ভোট চাই না, আমরা না ভোট চাই। তাহলে জনগণ আপনাদেরকে হ্যাঁ ভোট দিত কি দিত না সেটা নির্বাচনের আগে প্রকাশিত হয়ে যেত। এই জন্য বললাম যে জনাব সালাউদ্দিন সাহেবকে আমি কিংবা আমরা যদি বলি তিনি একজন প্রতারক, তাহলে কি ভুল হবে কিনা? ভুল হইলে তো কথা বলে লাভ নাই। শুধু শুধু শত্রু করায় লাভ আছে? শুধু শুধু একজনের এন্টিপার্টি হয়ে লাভ আছে? লাভ তো নাই। জনাব সালাউদ্দিন সাহেবকে যদি আমরা বলি যে তার সংসদে ঢোকার লিগ্যালিটি নাই, মহান সংসদে দাঁড়িয়ে এরকম প্রতারণাময় একটা মানুষের সামনে কথা বলা, জনগণের সাথে কথা বলা, পুরো দেশের দায়িত্ব কাঁধে নিয়ে দেশ পরিচালনা করার লিগ্যালিটি তার নাই, এটা বললে আসলে আমাদের ভুল হবে কিনা? কারণ জনাব সালাউদ্দিন সাহেব এবং তারা তো বলেছে যে আমরা গণভোটের পক্ষে, এবং স্টিল ভিডিও, আগের ভিডিও, নির্বাচনের আগের ভিডিও, যে সরকার আসবে তারা জনগণের রায় মেনে নিতে বাধ্য থাকবে, এই কথা তো তারা বলছে না এই কথা? তাহলে এখন এসে করে পাঠায় তাল বাহানা, এখানে সেখানে কত কমিটি গঠন, সেটা এগুলো কেন হবে? তাহলে এই দিক থেকে আপনি তো জনগণের সাথে প্রতারণা করছেন ভাই।
সেই সময় নির্বাচনটা দ্রুত নেওয়ার, বাংলাদেশের নির্বাচন টুকরো হবেই সেই সময়ের কথা। আর এই এত বড় গণ অভ্যুত্থান কি জন্য হয়েছে? সংস্কারের জন্য হয়েছে। স্বৈরাচারকে না হয়তো সরানোর দরকার ছিল না, স্বৈরাচারের মতো দেশ চালাইতো। এত জীবনের বিনিময়, 1400-2000 জীবনের বিনিময়ে কি জন্য গণ অভ্যুত্থান হয়েছে? কি জন্য শহীদ পরিবারের পিতারা এখনো কেন প্রোগ্রাম চলা অবস্থায় বলে যে আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন? আচ্ছা, যেই পরিবারগুলোর ছেলে সন্তানগুলোর স্বামী, বউ, মাইয়া পোলা যারা পৃথিবী থেকে চলে গেছে, ওই পরিবারের বাকি অংশগুলো, ধরেন একজন শহীদের পিতা মাতা, তারা কি পৃথিবী থেকে চলে গেছে? কি মনে করেন? তারাও পৃথিবী থেকে চলে গেছে? তারাও কিন্তু আছে। ডিরেক্ট শহীদদের সাথে, জনগণের সাথে, বাংলাদেশের মানুষের সাথে কিন্তু আপনারা প্রতারণা করছেন। আপনাদের সুযোগ ছিল দেশের মানুষের ভালোবাসা কুড়ানো, দেশের মানুষের ভালোবাসা গ্রহণ করে তাদের ভালোবাসা নিয়ে, তাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার, কিন্তু সেই সুযোগটা আপনারা নিজেরা নিজ হাতে মিস করছেন। বিএনপির অনেক লোকের কাছেই আপনি খোঁজ নিয়ে দেখেন না, আপনাদের এই কৃতকর্ম তারা পছন্দ করে না, কারণ তারা এই বিএনপিকে দেখতে চায় না, এই রাষ্ট্র ব্যবস্থাকে তারা দেখতে চায় না। তারা সরল মনেই ছিল, সরল মনেই তারা গণভোটে হ্যাঁ ভোট দিছে, সরল মনেই তারা বিএনপিকে ভালোবাসছে, সরল মনেই মনে করছে তারা এই বিএনপি সলিড হবে, এই বিএনপি এগিয়ে যাবে। কিন্তু এখন এসে আপনাদের বুকের কত স্পর্ধা, কত বড় পাঠা, আপনারা সংসদ ভবনে দাঁড়াইয়া বলতেছেন যে সে সময় সংস্কার, নির্বাচন, এরকম কথাগুলো আসতেছিল, আমরা তড়িৎ গতি করে সাইন করে দিয়েছি যাতে নির্বাচনটা হয়। তার মানে আপনারা এই জুলাই টুলাই এগুলোর পক্ষে আপনারা না, ডিরেক্ট প্রতারণা করলেন কিন্তু ভাই। জনগণের সাথে প্রতারণা করে, জনগণের সাথে ফাইট করে শক্তিশালী স্বৈরাচার হাসিনাই টিকে থাকতে পারে নাই, এটা আপনাদের মনে রাখা উচিত। রয়্যাল এজেন্ট বলেন, শ্রীলং সালাউদ্দিন বলেন, সেই সালাউদ্দিনের ভূমিকা কি সেইটা জামাতের আর একজন প্রভাবশালী নেতা তিনি আমাকে বলেছেন, জনাব সালাউদ্দিন আহমেদ, তিনি রয়্যাল এজেন্ট ছিলেন, তিনি আসলে গণঅভ্যুত্থান চাননি, আমি রাশেদ খান একলা দাঁড়িয়ে যাব। আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী, ওই সময় জামাতের একজন শীর্ষ নেতা তার সাথে জনাব তারেক রহমানের কথা বলিয়ে দিয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ। এত পারদর্শী হয়ে থাকেন, তার যে আইনগত ভাষায় তিনি কথা বলছেন, পাল্টা আইনের ভাষায় আপনারা কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আমি বলেছিলাম, জনাব তারেক রহমান, তিনি ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তাকে বলে ওই সময় আক্তার হোসেনের সাথে তার যোগাযোগ হয়েছিল, মানে যোগাযোগটা কি ভাইয়া, এবং সেই ভাড়াটা কিন্তু আমি ছিলাম। গণঅভ্যুত্থান যে প্রেক্ষাপট 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সর্বপ্রথম আমি রাশেদ খান অ্যারেস্ট হয়েছিলাম। আমি ওই সময় বলেছিলাম যে এইটা কি তার বাপের রাষ্ট্র? এরপরে শেখ হাসিনাকে কটূক্তি করার মামলা আমার নামে হয়েছিল, আমি একটানা 15 দিন রিমান্ডের নির্যাতনের শিকার হয়েছি। আজকে সেই বিপ্লবীরা আমার সামনে এসে বলে, বড় বড় কথা বলে, গণঅভ্যুত্থানের পরে বিপ্লবী হয়েছে। আমি যে সময় 18 সালে বলেছিলাম যে এইটা কি তার বাপের রাষ্ট্র, তোমাদের কলিজা থাকলে দেখাও তো এই ধরনের বক্তব্য একজনও দিয়েছিলাম। এই বক্তব্য দিয়ে আমি জেলে গিয়েছিলাম 18 সালে। সেই 18 সালে আজকে বড় বড় বিপ্লবী আমার সামনে এসে হাজির, আমাকে নিয়ে লেখে বক্তব্য দেয়, গান তৈরি করে, হ্যাঁ, আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রল করে। অথচ ওই বিপ্লবীদেরকে এখন যাদেরকে দেখতেছি আমি তো দেখি নাই ভাই। এই বিপ্লবীরা যদি 18 সালে আমাদের সাথে নামতো বা এরপরে নামতো, 18 সাল থেকে তো 24 সাল নুরুল হক নূর, রাশেদ খান, আমরাই তো আসলে আন্দোলনটা টেনে নিয়ে গিয়েছি, তাই না? যখন বড় দলগুলোকে গুম করা হয়েছে, আমি স্বীকার করি যে জামাত শিবির অসংখ্য নেতৃবৃন্দকে গুম করা হয়েছে, ক্রসফায়ার দেওয়া হয়েছে, তাদের সাথে জুলুম করা হয়েছে, কিন্তু এই জুলুমের শিকার হওয়ার পরেও আজকে তারা এমন একটি প্রেক্ষাপট আমাদের নিয়ে তৈরি করছে যে আমরা মনে হয় জুলাই গাদ্দার। আরে ভাই, এই বাংলাদেশের জুলাই তো আমাদের নেতৃত্বের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, ওই কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তো জুলাই জন্ম হয়েছে। সুতরাং আজকে আপনি আমাকে জুলাই গাদ্দার বানাচ্ছেন, আমরা নাকি জুলাইয়ের বিরুদ্ধে শক্তি, আমরা নাকি সংস্কার চাই না। এই বাংলাদেশে গণঅভ্যুত্থানের যে সূত্রপাত, সেটা 18 সাল থেকে তৈরি হয়েছে এবং 18 সাল থেকে 24 সাল পর্যন্ত মাঠের আন্দোলন আমরা টেনে নিয়ে গিয়েছি। যখন বড় দলগুলো তারা অনেকটা নামতে পারছে না, গুম করা হচ্ছে, তাদের বাসা বাড়িতে থাকতে দেওয়া হচ্ছে না, গণগ্রেপ্তার শুরু হয়েছে, আমরা কিন্তু সাহস নিয়ে সবসময় রাজপথে ছিলাম। আমাদের ভিতরে ওই ধরনের সংকল্প ছিল যে আমাদের জন্মই হয়েছে মৃত্যুর জন্য। এবং সেই সময় আমি রাশেদ খান, বিএনপির বর্তমানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে আমি বলেছিলাম যে পিএমকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি ওই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তাকে বলেন যে এই আন্দোলনকে আমাদের জাতি মুক্তির আন্দোলনে পরিণত করতে হবে। আমি জানতাম, যেহেতু আমার অভিজ্ঞতা আছে এই আন্দোলনে, তাই না, কখন হাসিনা বাধা দিতে পারে, কি করবে, মোটামুটি আমি অ্যাজাম্পশন করতে পারতাম। আমি তাকিয়েছিলাম সেই জায়গায় যে বাধা আসলেই বাঁধবে লড়াই। যখন হাসিনা বাধা দিয়েছে, লড়াইটা কিন্তু আমরা শুরু করে দিয়েছি। এই আন্দোলনে অনেক পলিটিক্যাল হিস্ট্রি আছে। আমি একটি গণঅভ্যুত্থান নিয়ে আমি একটি বই লিখতেছি, আমার কাছে যে স্টাডি আছে আমি এতটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, গণঅভ্যুত্থানে এখনো পর্যন্ত এত স্টাডি কেউ করে নাই। শুধু একটা ঘটনা বলি, গণঅভ্যুত্থানে হেফাজতে ইসলামের যে ভূমিকা আছে, এই ভূমিকা অতুলনীয়। অনেকে হেফাজতের নেতৃবৃন্দের একটা অংশকে নিয়ে সমালোচনা করে, কিন্তু গণঅভ্যুত্থানের সময় হেফাজতে ইসলামের আরেকটা অংশ যে ভূমিকা রেখেছে,
সেই ভূমিকা সম্পর্কে যদি আমি বলি তাহলে এদেশের মানুষ অবাক হয়ে যাবে। এইভাবে কিন্তু দল সংগঠনগুলো কাজ করেছে। আর আপনি যাকে রয়্যাল এজেন্ট বলেন, শ্রীলং সালাউদ্দিন বলেন, সেই সালাউদ্দিনের ভূমিকা কি সেইটা জামাতের আর একজন প্রভাবশালী নেতা তিনি আমাকে বলেছেন, সেটা আমার বইতে থাকবে। আজকে কাকে নিয়ে আপনি কথা বলেন, মানে আমি চাচ্ছি যে বলেন, কিন্তু একটা সময় যখন আশা করি আমার এই বইটা বের হবে তখন আপনার মুখটা বন্ধ হয়ে যাবে। আজকে বিএনপির সম্পর্কে জামাতের মূল্যায়ন, জনাব সালাউদ্দিন আহমেদ সম্পর্কে জামাতের একজন প্রভাবশালী নেতার মূল্যায়ন, যে সময় কি হয়েছিল জাস্ট এতটুকু বলি। ওই সময় জামাতের একজন শীর্ষ নেতা, তার সাথে জনাব তারেক রহমানের কথা বলিয়ে দিয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ ওই আন্দোলনের সময়, যাতে করে জামাত আন্দোলনের নামে। তার মানে কি? তার মানে জামাতকে আন্দোলনে সম্পৃক্ত বা সমন্বয় কে করলো? বিএনপি। এছাড়া হেফাজত ইসলামকে নামানোর জন্য ওই সমন্বয়টা কে করেছিল জানেন? ওই সমন্বয়টাও বিএনপি করেছিল। সেই হিস্ট্রি এবং প্রমাণগুলো আমার কাছে আছে। আমি খুব শীঘ্রই আমার বইটা ইনশাল্লাহ বের হবে, তখন মানুষ জানবে যে কিভাবে ওই সময় বিএনপি, জামাত ইসলাম, হেফাজত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পলিটিক্যাল পার্টিগুলো ছিল কিভাবে একসাথে কাজ করেছে। হ্যাঁ, পরবর্তীতে হয়তো ক্ষমতার দ্বন্দ্বে এক ধরনের বিভক্তি সৃষ্টি হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, গণ অধিকার পরিষদ সহ এদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি একসাথে কাজ করেছে। আমি এটা মূল্যায়ন করছি। আজকে অনেকে বলছে না যে 24-এর গণ আন্দোলনে বা জুলাই গণ অভ্যুত্থানে বিএনপির কোনো মিছিল দেখা যায় না। বিএনপির মহাসচিব বলেছিল আমরা তো আন্দোলনে নাই, বলেছিল না আমরা তো আন্দোলনে নাই। তিনি ওই সময় বলেছিলেন যে এটা ছাত্রদের আন্দোলন, ছাত্ররা আন্দোলন করছে। তিনি এটাই বোঝাতে চেয়েছিলেন যে আমরা পলিটিক্যাল পার্টিগুলো আমাদের আলাদা আন্দোলন রয়েছে। আসলে ওই সময় পর্যন্ত ওইটাই ছিল, ছাত্রদের আন্দোলনে ছিল। এমনকি ছাত্রদের পক্ষ থেকেও এটিও বলা হয়েছিল, আরো অনেক হিস্ট্রি কিন্তু আমার কাছে আছে। ছাত্রদলকে এনসিপির বর্তমান আহ্বায়ক নাহিদ ইসলাম নিজে বলেছিলেন যে আপনারা সামনে এসেন না, আপনারা ভিতরে থেকে আমাদেরকে সহযোগিতা করেন। তার মানে কি? তার মানে ছাত্রদল বা বিএনপি সামনে থেকে আন্দোলনের নেতৃত্বে আসলে ওই আন্দোলনটা বিতর্কিত হতে পারে, ওটাকে পলিটিক্যাল কালার দিতে পারে, যে কারণে এটা একটা কৌশল ছিল। ঠিক রাত 10টার সময় ভার্চুয়াল সাংবাদিক সম্মেলন করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী তিনি কিন্তু ছাত্রদের আন্দোলনে সমর্থন দিয়েছিলেন, এটা দলের পক্ষ থেকে। অর্থাৎ মাঝখানে যে ঘটনাটা একটু সমন্বয়হীনতা আপনি দেখলেন, এই সমন্বয়হীনতাকে কাটিয়ে ওঠার জন্য স্থায়ী কমিটির মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হলো যে বিএনপি এই আন্দোলনে সংহতি জানাবে, সমর্থন জানাবে, বিএনপি এই আন্দোলনে থাকবে। মাত্র অল্প কিছু সময়ের ঘটনা। রাজনৈতিক নেতৃবৃন্দ অনেক সময় বক্তব্য দিতে গেলে অনেক শব্দ, অনেক উচ্চারণ আসলে চলে আসে, ভুলভ্রান্তি হয়ে থাকে। সেই জায়গায় যেখানে ওই 17 জুলাই রুহুল কবির রিজভী সাহেব আন্দোলনে সমর্থন দিল, আপনি ওই ঘটনাকে সামনে আনেন না, উধাও করে দিয়েছেন। আর আপনি বিএনপির সংগ্রামী মহাসচিব তিনি যে বক্তব্য দিয়েছিলেন একটা কৌশল ছিল, এটা সত্য। গাং পালন হইলে মাঝিকন দুলাভাই, এই কথাটা হাসান আব্দুল্লাহ ওপেনে বলেছেন। আসলে জুলাই সনদকে এরকম করে তারা অস্বীকার করতেছেন, বলছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য, অর্থাৎ ভোটের সঠিক যেন ভোট হয় এবং যেন কোন রকম ঝামেলা করতে না পারে, তালবাহানা করতে না পারে, এই জন্যই নাকি তারা জুলাইয়ের জন্য এরকম করে সিগনেচার করেছেন। দর্শক, এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে এবং বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আপনাদের যে কোনো মন্তব্য আমাদের কমেন্ট বক্সে জানাতে থাকুন। আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।